স্যার, গতকালকে ১৩ পাতার অন্নপূর্ণা যোজনার ফর্ম প্রকাশিত হয়েছে। এবার যেদিন প্রথম ফর্ম প্রকাশিত হয়েছিল ১২ পাতার, সেই দিনই আমি কিন্তু ভিডিও বানিয়েছিলাম। কিন্তু তাও অনেক দর্শক বন্ধু বারবার রিকোয়েস্ট করেছেন যে একটি ফর্ম কীরকমভাবে ফিল আপ করতে হবে, লাইভ একটি ডেমো যদি দেখিয়ে দেন তাহলে কিন্তু বুঝতে সুবিধা হয়। তাই আমি আপনাদের জন্য একটি এখানে ফর্ম ডাউনলোড করেছি এবং ফর্মে যে জিনিসগুলো প্রয়োজন সেগুলো ফিল আপ করেছি। আজকের ভিডিওতে সেই ফিল আপ করা ফর্মটাই আপনাদের জন্য তুলে ধরেছি। এবার এটা দেখে দেখে আপনারা ফিল আপ করলে আপনাদের নিশ্চয়ই বুঝতে সুবিধা হবে। আমি ফর্মের মাথায় একদম একজন পরিবারের টোটাল কতজন মেম্বার আছে সেটা মেনশন করে দিয়েছি। এটা আপনারা মেনশন করবেন না। শুধুমাত্র আপনাদের বোঝানোর জন্য কিন্তু আমি এই ফ্যামিলি মেম্বারদের নামগুলো এখানে মেনশন করে নিয়েছি। এখানে পরিবারের প্রধান হচ্ছেন রামপাল নামে একজন ব্যক্তি। তিনি হচ্ছেন পরিবারের হেড। তিনি জীবিত আছেন। তার স্ত্রী হচ্ছে সীতা পাল। এবার রামপাল এবং সীতা পাল এনাদের পুত্র হচ্ছে লক্ষণ পাল। লক্ষণ পালের স্ত্রী হচ্ছে রুবি পাল এবং লক্ষণ এবং রুবি পালের একমাত্র কন্যা হচ্ছে মধু পাল। এবার এনাদের বয়স কত, তারা কিভাবে ফর্ম ফিল আপ করবে, এই পরিবারের মধ্যে যিনি অন্নপূর্ণা ভাণ্ডার পান, এক বা একের অধিক যদি ব্যক্তি থেকে থাকেন তাহলে তাদের জন্য আলাদা আলাদা ফর্ম ফিল আপ করতে হবে না, একটা পরিবারে একটাই ফর্ম ফিল আপ হবে। সব কিছু কিন্তু আজকের ভিডিওতে আমরা দেখে নেব। আমি বারবার বলছি, ফ্যামিলি হোল্ডার বা ফ্যামিলির যে সদস্য আছে যারা পরিবারে, তাদের নামগুলো কিন্তু এই মাথায় লিখতে হবে না। আমি শুধু আপনাদের বোঝানোর সুবিধার জন্য এই জিনিসটা ক্লিয়ার করে দিলাম। এরপর চলে আসছি আসল ফর্মে। এখানে হচ্ছে ফর্ম। এখানে প্রথমে বলা হয়েছে পরিবারের প্রধানের নাম। পরিবারের প্রধানের নাম রামপাল, সেই জন্য আমি এখানে রেখেছি রামপাল। ইংরেজিতে লিখেছি, ক্যাপিটাল লেটারে লিখেছি, আধার কার্ড অনুযায়ী লিখতে বলেছে কারণ আধার কার্ডে ইংরেজিতে নাম আছে। তারপর ওনার জন্ম তারিখ কত, আধার কার্ড অনুযায়ী এখানে লিখে দিয়েছি। পরিবারের প্রধানের জেন্ডার কি, এখানে পুরুষ, এটাই আমি লিখেছি। তারপর সেই ব্যক্তির আধার কার্ড নাম্বারটা এখানে পরিষ্কার সুন্দরভাবে গোটা গোটা করে লিখতে হবে। এবার আছে ডিজিটাল রেশন কার্ডের পারিবারিক আইডি যদি থাকে। এখানে যেগুলো যদি থাকে বলা হয়েছে না, সেগুলো কিন্তু আপনারা স্কিপ করে যাবেন। এবার এই ডিজিটাল রেশন কার্ডের পারিবারিক আইডি এটা আপনারা কি করে বার করবেন সেটাও আমি নেক্সট ভিডিওতে জানিয়ে দেবো। ওটা রেশন কার্ডের ওয়েবসাইট থেকেই পাওয়া যায়। খুবই সহজ এবং ইজি প্রসেসে আপনারা বার করতে পারবেন। সেটা কি করে বার করবেন আমি দেখিয়ে দেবো, কিন্তু এখানে যেহেতু ম্যান্ডেটরি নয় সেই জন্য এই ঘরটা আমি ফাঁকা রেখেছি। তারপর আছে পরিবারের সদস্য সংখ্যা। এখানে আছে ৫ জন, কারণ ওপরে দেখুন লিখেছি হেড অফ দ্য ফ্যামিলি, ইনি হচ্ছেন একজন বা এনাকে হেড অফ দ্য ফ্যামিলি রাখা হয়েছে। তারপরে ১, ২, ৩, ৪, এখানে ৪ জন আর এখানে একজন, টোটাল হচ্ছে ৫ জন। সেই জন্য আমি এখানে ৫ জন লিখেছি। তারপর ঠিকানা, স্থায়ী ঠিকানা কি আছে সেটা কিন্তু এখানে মেনশন করে দেওয়া আছে। হেড অফ দ্য ফ্যামিলিরই কিন্তু এই ডিটেলগুলো হবে। হেড অফ দ্য ফ্যামিলির স্থায়ী ঠিকানা যেটা, সেটাই কিন্তু এখানে হবে। তারপর বলা হয়েছে যোগাযোগের নাম্বার। এখানে পরিবারের প্রধানের আধারের সঙ্গে লিঙ্ক ফোন নাম্বারটাই চাওয়া হচ্ছে। যদি দেখা যায় আপনার পরিবারের প্রধান যিনি আছেন তার আধারে ফোন নাম্বার লিঙ্ক নেই, তাহলে নর্মাল যে কোনো ফোন নাম্বার দিয়ে দিতে পারেন। কারণ এই ফর্মের জন্য তাকে যদি তার হয়তো বয়স্ক তরুণ, তাকে হয়তো আধারে ফোন নাম্বার লিঙ্ক করতে যেতে হচ্ছে। আর এখন আপনারা প্রত্যেকেই জানেন আধারে ফোন নাম্বার লিঙ্ক করা কতটা কষ্টদায়ক। কারণ যেখানে আধারে ফোন নাম্বার লিঙ্ক হচ্ছে সেখানে কত বড় লাইন, এটা আমরা সহজেই অনুমান করতে পারছি। এবারে চলে আসছি আসল জায়গায়, যেখানে আপনাকে ফিল করতে হবে অন্নপূর্ণা যোজনার জন্য কারা আবেদন করছেন, মানে পরিবারের কোন কোন মেম্বার অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করছেন সেটা এবার এখানে ফিল করতে হবে। ফর্মের এই ৯ নম্বর পয়েন্টেই কিন্তু এটা আছে। ঠিক আছে? এখানে পরিবারের প্রধান যিনি আছেন এই ফর্ম অনুযায়ী তিনি হচ্ছেন একজন পুরুষ, তাই তিনি আবেদন করতে পারবেন না। সেই জন্য হ্যাঁ এর পাশে আমি টিকমার্ক দেবো না। যদি আপনাদের বাড়ির প্রধান তিনি কোনো মহিলা হন এবং তার বয়স যদি ২৫ থেকে ৬০-এর মধ্যে হয়ে থাকে, তাহলে তিনি তো আবেদন করতে পারবেন। তিনি হয়তো লক্ষ্মীর ভাণ্ডার পেতেন, তিনি অন্নপূর্ণা ভাণ্ডারে যেতে চাইছেন, তাহলে তার ক্ষেত্রে কিন্তু এখানে হ্যাঁ অপশনে টিকমার্ক হবে। কিন্তু যেহেতু এই পরিবারে ইনি পুরুষ, সেই জন্য এখানে হ্যাঁ অপশনে টিকমার্ক হবে না। তারপর চলে আসছে সদস্য 1। সদস্য 1 তিনি হচ্ছেন রামপালের স্ত্রী। তার ডেট অফ বার্থ হচ্ছে ১৯৬০, অর্থাৎ তার বয়সও কিন্তু ৬০-এর ঊর্ধ্বে হয়ে গেছে। তিনিও কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডারের সুবিধা গ্রহণ করতে পারবেন না। সেই জন্য আমি এর পাশে টিকমার্ক দিইনি। আর এখানে কি লিখতে হবে, পরিবারের প্রধানের ডিটেল তো আমি ওপরেই দিয়ে দিয়েছি। সদস্য 1 এর জায়গায় সেই সদস্য 1 এর নাম, তার ডেট অফ বার্থ আধার অনুযায়ী, তার জেন্ডার লিখতে হবে, পরিবারের প্রধানের সাথে তার সম্পর্ক কি সেটা লিখতে হবে এবং তার আধার নাম্বারটা কি আছে সেটা এখানে লিখতে হবে। এবার আপনাদের ক্ষেত্রে আপনাদের সদস্য 1 তিনি যদি অন্নপূর্ণা ভাণ্ডার পাওয়ার যোগ্য হন তাহলে তার পাশে হ্যাঁ অপশনে টিকমার্ক হবে। যদি না হয় তাহলে কিন্তু টিকমার্ক দিতে হবে না। তারপর সদস্য 2। সদস্য 2 হিসাবে এখানে কে আছে, লক্ষণ পাল। এই লক্ষণ পালের ডিটেল দিতে হবে। প্রথমে লক্ষণ পালের নাম, তার জন্ম তারিখ, তার জেন্ডার। তারপর দ্বিতীয় পাতা চলে আসছি, এখানে পরিবারের প্রধানের সঙ্গে তার সম্পর্ক কি, তিনি হচ্ছেন সন। ঠিক আছে? এবং তার আধার নাম্বার দিতে হবে। এখানেও দেখুন হ্যাঁ না অপশন আছে, না অপশনটা নেই, হ্যাঁ অপশন আছে। তিনি যদি অন্নপূর্ণা ভাণ্ডারে আবেদন করতে চান বা আগে হয়তো লক্ষ্মীর ভাণ্ডার পেতেন, এখন শিফট হতে চাইছেন, সেক্ষেত্রে এখানে অপশনে টিকমার্ক দিতে হবে। যেহেতু তিনি পুরুষ, তিনি এখানে শিফট হতে পারবেন না, সেই জন্য এ ঘরে কিছু দিতে হবে না। তারপর চলে আসছি সদস্য নাম্বার ৩। তিনি হচ্ছেন রুবি পাল। এনার যা বয়স ১/১/১৯৮৯, ইনি কিন্তু লক্ষ্মী ভাণ্ডার আগে পেতেন, বা তিনি যদি লক্ষ্মী ভাণ্ডার নাও পেতেন, ফার্স্ট টাইম অন্নপূর্ণা যোজনায় আবেদন করবেন, সেক্ষেত্রে কিন্তু এই পাশের ঘরে হ্যাঁ অপশনে টিকমার্ক দিতে হবে। যেমন এই পরিবারের ক্ষেত্রে এই ব্যক্তি
তিনি অন্নপূর্ণা যোজনার সুবিধা গ্রহণ করতে পারবেন। সেই জন্য আমি পাশে বা হ্যাঁ এর পাশে টিকমার্কটা দিয়েছি। একই রকমভাবে তার জন্ম তারিখ, জেন্ডার, পরিবারের প্রধানের সঙ্গে তার সম্পর্ক, এখানে লিখেছি ডটার ইন ল মানে পুত্রবধূ, এবং তার আধার নাম্বারটা এখানে মেনশন করে দিতে হবে। তারপর আছে সদস্য নাম্বার 4। সদস্য নাম্বার 4কে এই যে সদস্য নাম্বার 3 মানে লক্ষণ পাল এবং রুবি পাল, তাদের কন্যা হচ্ছে মধু পাল। তার বয়স 1/1/2008 মানে 1/1/2008-এ তার জন্ম। এবার এই অনুযায়ী তার জন্ম হলে তিনি কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডার পাওয়ার যে বয়সের ক্রাইটেরিয়া আছে 25 থেকে 60, তার বয়স কিন্তু এখনো 25 হচ্ছে না, যেহেতু তিনি 2008-এ জন্মেছেন। ঠিক আছে, সেই জন্য এখানে হ্যাঁ টিকমার্ক দেওয়া নেই। যদি দেখা যেত তার বয়স 25 বা 25-এর বেশি, সেক্ষেত্রে সেও কিন্তু অ্যাপ্লিকেবল হতো, বা সে যদি আগে লক্ষ্মীর ভাণ্ডার পেত, অন্নপূর্ণা যোজনায় ট্রান্সফার হতে চাইছে, তাহলে কিন্তু তাকেও এখানে টিকমার্ক দিতে হতো। অনেকেই বলছিলেন একটা পরিবারে যদি 2জন বা 3জন অন্নপূর্ণা যোজনা পায় বা পেতে চাইছে বা লক্ষ্মীর ভাণ্ডার আগে পেত, তাহলে কি আলাদা আলাদা ফর্ম ফিল আপ করতে হবে? না, এরকম কোনো ব্যাপার নেই। একটা পরিবার বলতে এখানে 6জন মেম্বার ধরা হয়েছে। এখানে দেখুন সদস্য 5 আর হেড অফ দ্য ফ্যামিলি টোটাল হচ্ছে 6। 6জনের মধ্যে যদি 3জন পায়, তাহলে 3জনের পাশে এরকম হ্যাঁ অপশানে টিকমার্ক দিতে হবে। যদি তারা না পায় বা বয়স হয়নি হয়তো বা অন্য কোনো কারণে পায় না, সেক্ষেত্রে তাহলে এই অপশনগুলো টিকমার্ক দেওয়ার দরকার নেই। এই হয়ে গেল সদস্য 4। আমি এই যে ফর্মের ডেমোটা দেখাচ্ছি, এখানে টোটাল 5জন মেম্বার আছে, সেই জন্য 5জন হিসাবেই কিন্তু দেখাচ্ছি। এখানে মোটামুটি ডিটেল ফিল হয়ে গেল। আর 5 নম্বর সদস্য যেহেতু নেই, সেই জন্য আমি এই ঘরটা ফাঁকা রেখেছি। এই ঘরে কিছু কিন্তু আমি ফিল করিনি। এরপর চলে আসছে পরিবারের প্রধান এবং পরিবারের সকল প্রাপ্তবয়স্ক সদস্যের ব্যাংক অ্যাকাউন্ট নগদ অর্থ স্থানান্তরের জন্য। এখানে কি বলা হয়েছে? ডিবিটি ক্রেডিটের জন্য আধার লিঙ্কযুক্ত ব্যাংক অ্যাকাউন্ট প্রদান করুন। এখানে একটা কথা বলে রাখি, অনেকে বলবেন আমরা লক্ষ্মীর ভাণ্ডার পেতাম এক অ্যাকাউন্টে, কিন্তু অন্নপূর্ণা যোজনার জন্য ডিবিটি লিঙ্ক আছে অন্য অ্যাকাউন্টে, তাহলে এখানে কোন ব্যাংকের অ্যাকাউন্টটা দেবো? এখানে আমি বলবো যে ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি লিঙ্ক আছে সেই অ্যাকাউন্টটাই এখানে দেবেন। ঠিক আছে, বোঝাতে পারলাম? এবার কীভাবে ফিল আপ হবে? হেড অফ দ্য ফ্যামিলি। এই যে আমি ফর্মটা ফিল আপ করেছি, এখানে হেড অফ দ্য ফ্যামিলি যিনি আছেন তিনি বয়স্ক, তার কোনো ব্যাংক অ্যাকাউন্ট নেই, সেই জন্য এই ঘরটা আমি কিছু ফিল আপ করিনি, ফাঁকা রেখেছি। সদস্য 1 মানে হেড অফ দ্য ফ্যামিলির স্ত্রী, তার যে ব্যাংকে অ্যাকাউন্ট আছে সেই ব্যাংকের নাম, অ্যাকাউন্ট নাম্বার এবং আইএফএসসি কোড এইভাবে আমি পরপর ফিল আপ করেছি। তারপর যতজন মেম্বার আছেন প্রত্যেকের ব্যাংক ডিটেল কিন্তু এইভাবে আমি ফিল আপ করে দিয়েছি। প্রথমে ব্যাংকের নাম, এখানে যেমন আমি শর্টে লিখেছি পিএনবি বা এসবিআই, আপনারা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া গোটাটা লিখলে ভালো হয়। অ্যাকাউন্ট নাম্বারটা সুন্দরভাবে লিখবেন এবং আইএফএসসি কোডটা সুন্দরভাবে ব্যাংকের পাসবই দেখে দেখে ফিল আপ করে দেবেন। চলে আসছি তৃতীয় পাতায়। তৃতীয় পাতায় বলা হয়েছে সকল প্রাপ্তবয়স্ক ভোটারদের ভোটার নাম্বার এবং বিধানসভা ক্ষেত্র এখানে লিখতে হবে। ঠিক আছে, এখানে বলা হয়েছে হেড অফ দ্য ফ্যামিলি এবং সকল প্রাপ্তবয়স্ক যিনি মেম্বার আছেন। এখানে প্রথমে হেড অফ দ্য ফ্যামিলির এপিক নাম্বার যেটা আছে সেটা আমি লিখে দিয়েছি, মানে বর্তমান এপিক নাম্বার যেটা, এবং তারপর বিধানসভা ক্ষেত্রের নাম্বার এবং অংশ নাম্বার যেটা, সেটা এখানে মেনশন করে দিতে হবে। এটা আপনারা ভোটার লিস্ট থেকেই পেয়ে যাবেন। একই রকমভাবে যতজন মেম্বার আছে সবার ডিটেল দিয়েছি, কিন্তু এই সদস্য 4-এর আমি দিইনি, কারণ সদস্য 4 যিনি আছেন তিনি এই 18 বছর বয়সী হয়েছে তার, তার এখনও ভোটার কার্ড হয়নি, সেই জন্য তার এই ঘরটা ফাঁকা রেখেছি। যাদের ভোটার কার্ড আছে তাদের ডিটেলগুলো দিয়েছি, যার নেই তার আমি এই ঘরটা ফাঁকা রেখেছি। তারপর আছে বিভাগ, মানে আপনার কাস্ট কি, আপনি জেনারেল, এসসি, এসসি না ওবিসি, যেটা হবেন আপনি সেই ঘরটায় টিকমার্ক দেবেন, ঠিক আমি যেমনটা দিয়েছি। তারপর আছে রেশন কার্ডের তথ্য। এখানে জিজ্ঞাসা করা হচ্ছে আপনার রেশন কার্ড আছে কিনা, যদি থাকে হ্যাঁ করবেন, আমার আছে বা ম্যাক্সিমাম মানুষেরই আছে, সেই জন্য এই হ্যাঁ অপশানে টিকমার্ক দেওয়া আছে। আর যদি হ্যাঁ হয়, কী টাইপের কার্ড আছে? এবার আপনার পরিবারের যে টাইপের কার্ড সেই কার্ডের ধরনের ওপর আপনাকে টিকমার্ক দিতে হবে। এই পরিবারে যেমন RKSY 1 কার্ড, এটার ওপর আমি টিকমার্ক দিয়েছি। তারপর জিজ্ঞাসা করা হচ্ছে এই পরিবার রেশন দোকান থেকে নিয়মিত রেশন তুলছে কিনা, এখানেও হ্যাঁ দিয়েছি, কারণ ম্যাক্সিমাম মানুষ রেশন তোলে। যদি আপনাদের ক্ষেত্রে না হয় তাহলে নায়ের ঘরে টিকমার্ক দেবেন। তারপর জিজ্ঞাসা করা হচ্ছে বাড়ির ধরন, আপনার বাড়িতে কি 3 বা তার বেশি পাকা ঘর আছে? যদি থাকে হ্যাঁ করবেন, যদি না থাকে না করবেন। এবার এই পাকা ঘরের ওপর আপনার কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডার আটকাবে না। এটা বলেনি যে আপনার পাকা ঘর থাকলে আপনাকে অন্নপূর্ণা ভাণ্ডার দেবে না, এটা কিন্তু ম্যাটার করে না। যদি থাকে সত্যিটা বলবেন, মিথ্যে বলার কিন্তু দরকার নেই। তারপর বলা হয়েছে জমির মালিকানা, মানে আপনার জমি, নিজস্ব জমি আছে কিনা, যদি থাকে হ্যাঁ করবেন, যদি না থাকে না করবেন। এবার এখানে অনেকে বলতে পারেন আমরা ভাড়া বাড়িতে থাকি। যদি ভাড়া বাড়িতে থাকেন, আপনাদের ভোটার কার্ড কোথায় আছে সেটা দেখতে হবে। আপনাদের নিশ্চয়ই কোনো না কোনো বাড়ি আছে, ঠিক আছে? এবার আপনার বাড়িতে হয়তো আপনারা থাকেন না, পড়াশোনার জন্য বা চাকরির জন্য আপনারা হয়তো ভাড়া বাড়িতে থাকেন, সেটা কিন্তু আপনার পার্মানেন্ট অ্যাড্রেস নয়। আপনার পার্মানেন্ট অ্যাড্রেস যেটা, মানে আপনার ভোটার কার্ড যেখানে আছে সেই বাড়িটা আপনার কিনা সেটা আগে দেখতে হবে। যদি হেড অফ দ্য ফ্যামিলিরও হয়, হয়তো আপনার নামে বাড়ি নেই, বাড়িটা হচ্ছে আপনার হেড অফ দ্য ফ্যামিলির, এটাও যদি হয়ে থাকে তাহলে হ্যাঁ করবেন, অন্যথায় এটা না করবেন। আর তার সঙ্গে যদি আপনার পর্চা থাকে, সেই পর্চার ডিটেলটা হয়তো জেরক্স করে আপনাকে দিতে হতে পারে যখন ফর্ম জমা হবে। চলে আসছি ফর্মের 4 নম্বর পেজে।
তারপর বলা হয়েছে আপনার পরিবারের যে টোটাল সদস্য আছে তাদের টোটাল কতটা পরিমাণ জমি আছে, এটা শতকে লিখতে বলেছে। এখানে ROR দেখে বা পর্চা দেখে আপনাকে লিখতে হবে টোটাল সদস্যদের, শুধু হেড অফ দ্য ফ্যামিলির নয় বা যিনি অ্যাপ্লাই করছেন তার নয়, বা যিনি অ্যাপ্লাই করছেন তার স্বামীর নয়, টোটাল পরিবারের মধ্যে টোটাল ফ্যামিলির কতটা জমি আছে। এই জমিরও যদি বেশি থাকে আপনার, তাহলেও কিন্তু আপনার অন্নপূর্ণা ভাণ্ডার পেতে অসুবিধা হবে না, কারণ এখানেও বলা নেই যে বেশি জমি থাকলে টাকা দেবে না, এটাও কিন্তু বলা নেই। তারপর বলা হয়েছে আপনার যানবাহন আছে কিনা, আপনার বা আপনার পরিবারের কোনো সদস্যের অবাণিজ্যিক মোটর চালিত 4 চাকার গাড়ি আছে কিনা। যদি থাকে হ্যাঁ করবেন, যদি না থাকে না করবেন। আর যদি আপনার থাকেও, হয়তো আপনি আছে আপনি না করে দিলেন, সেটা করবেন না, কারণ এটা বলেনি যে 4 চাকার গাড়ি থাকলে আপনাকে টাকা দেবে না। যদি থাকে হ্যাঁ করে দেবেন, কতগুলো আছে সেটা লিখবেন এবং গাড়ির নাম্বারটা এখানে লিখবেন। যদি না থাকে না করবেন। এই পরিবারের নেই, সেই জন্য আমি এটা না করেছি। তারপর আছে পরিবার ভিত্তিক সদস্যদের স্বাস্থ্য বীমা, ঠিক আছে। এবার এখানে প্রতিটা জিনিস মেনশন করতে হবে। যদি না থাকে তাহলে না করে দেবেন। আর যদি থাকে, দেখা গেল আপনার হয়তো স্বাস্থ্যসাথী আছে, তাহলে হ্যাঁ করবেন। আর যদি হ্যাঁ করেন তাহলে সরকারি বা বেসরকারি বীমার অঙ্ক বা প্রিমিয়ামের বিবরণ। যদি দেখা যায় যে স্বাস্থ্যসাথী কার্ড আছে, ঠিক আছে, তাহলে স্বাস্থ্যসাথীতে কত টাকা দেয়? 5 লাখ টাকা। এখনও স্বাস্থ্যসাথী চালু আছে, বলাই হয়েছে আয়ুষ্মান যতদিন না পর্যন্ত চালু হচ্ছে ততদিন পর্যন্ত স্বাস্থ্যসাথী চলবে। সেই হিসাবে এখানে স্বাস্থ্যসাথী চালু আছে এবং এখানে 5 লাখ আমি মেনশন করে দিয়েছি। এবং যতজনের নাম ওই স্বাস্থ্যসাথী কার্ডে আছে তাদের ডিটেলগুলো বা তাদের ঘরে কিন্তু টিকমার্ক দিতে হবে। এক্ষেত্রে যেমন হেড অফ দ্য ফ্যামিলি, সদস্য 1 এবং সদস্য 2, এই 3 জনের নাম কিন্তু আছে। সদস্য 3 এবং সদস্য 4 তাদের কিন্তু নাম নেই, সেই জন্য কিন্তু আমি এই ঘরগুলো টিকমার্ক দিইনি। এবার আপনাদের যদি থাকে সেগুলো টিকমার্ক দিয়ে দেবেন। তারপর আছে পেশা। তারপর বলা হচ্ছে কোনো সদস্য কি আয়কর বা কোনো পেশাগত কর প্রদান করেন, মানে প্যান বা পিট্যাক্স যদি দেন। যদি হ্যাঁ থাকে হ্যাঁ করবেন, যদি না হয় নো করে দেবেন। এটা আপনাদের ইচ্ছে, এর সঙ্গেও কিন্তু টাকা পাওয়ার কোনো সম্পর্ক নেই। তারপর জিজ্ঞাসা করা হচ্ছে পরিবারের কোনো সদস্যর প্যান কার্ড আছে কিনা। এখানে বলা হয়েছে দেখুন, যদি থাকে, বাধ্যতামূলক নয় যে হয়তো আপনার ফর্ম ফিল আপ করার জন্য আপনার হয়তো প্যান কার্ড নেই, আপনি তাড়াহুড়ো করে প্যান কার্ড করালেন, তারপর সেই প্যান নাম্বার দিলেন। এটা কিন্তু বলেনি, ঠিক আছে। এটা বলা হচ্ছে যদি থাকে, যদি থাকে দেবেন, যদি না থাকে দেবেন না। এবার অনেকেই ভাববেন হয়তো আমার আছে আমি দেবো না, দেবেন না, কোনো অসুবিধা নেই, কারণ এটা ম্যান্ডেটারি নয় বা স্টার মার্ক করা নেই। বলা হয়েছে যদি থাকে। যাদের আছে তাদের ডিটেলগুলো দেবেন, যেমন হেড অফ দ্য ফ্যামিলি নেই, আমি এখানে করেছি নো প্যান। 1 নম্বর সদস্যের প্যান কার্ড নেই, সেটাও আমি দিইনি। সদস্য নাম্বার 2 যিনি আছেন আজকে, লক্ষণ পাল, তার প্যান কার্ড আছে, ঠিক আছে, তার নাম লিখেছি, তারপর প্যান নাম্বার লিখেছি। সদস্য নাম্বার 3 যিনি আছেন, তারও কোনো প্যান কার্ড নেই, সেই জন্য আমি নো প্যান করে দিয়েছি। আর বাকিদের কোনো প্যান কার্ড নেই, সেই জন্য আমি নো প্যান করে দিয়েছি। যদি থাকে দেবেন, আর যদি না থাকে নো প্যানও লিখতে হবে না। যার আছে সেই যত নম্বর সদস্যরা আপনি লিখছেন আর কি, প্রথম দিকে যেভাবে সাজিয়েছিলেন সদস্য 1 সদস্য 2 বলে, তার জায়গায় কিন্তু তার নামটা দিয়ে তার প্যান নাম্বারটা দিতে হবে। এটাই হচ্ছে ব্যাপার। তারপর বলা হয়েছে কর্মসংস্থানের ধরন, মানে আপনি কি টাইপের কাজ করেন। এটা আপনি বলতে আপনার পরিবারের সকলের তথ্য চাওয়া হচ্ছে, ঠিক আছে। পরিবারের প্রধান কি করেন তার তথ্য প্রথমে দিতে হবে। তিনি কিছু করেন না, তিনি বেকার, সেই জন্য আমি বেকারের ঘরে টিকমার্ক দিয়েছি। সদস্য 1 মানে পরিবারের প্রধানের স্ত্রী, তিনিও বেকার, এই জন্য আমি বেকারের ঘরে টিকমার্ক দিয়েছি। সদস্য 2 তিনি কাজ করেন আর কি পার্ট টাইম, সেই জন্য আমি এখানে টিকমার্ক দিয়েছি। সদস্য 3 তিনিও কিছু করেন না। সদস্য 4 তিনিও কিছু করেন না, সেই জন্য আমি অন্যান্য বা বেকার এই ঘরে টিকমার্ক দিয়ে দিয়েছি। 5 নম্বর সদস্য নেই, সেই জন্য 5 নম্বর ঘরটা সবসময় ফাঁকা যাচ্ছে। তারপর বলা হচ্ছে পরিবারের শিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যদের সংখ্যা এবং অশিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যদের সংখ্যা কত। এখানে শিক্ষিত প্রাপ্তবয়স্ক সংখ্যা হচ্ছে 3 জন, অশিক্ষিত হচ্ছে 2 জন, ঠিক আছে, সেই জন্য এটা আমি মেনশন করে দিয়েছি। এটা আপনারাও দিতে পারেন। এবার 3 জন 2 জন যে করলেন, কারা শিক্ষিত কারা অশিক্ষিত সেটাও মেনশন করতে হবে। এখানে এই পরিবারের ক্ষেত্রে এই পরিবারের প্রধান হচ্ছে অশিক্ষিত, সেই জন্য এখানে টিকমার্ক দেওয়া আছে। সদস্য 1 তিনিও অশিক্ষিত। সদস্য 2 শিক্ষিত, তার সর্বোচ্চ শিক্ষা হচ্ছে এইচএস। সদস্য 3 তিনিও শিক্ষিত, তার সর্বোচ্চ যোগ্যতা হচ্ছে মাধ্যমিক পাস। এবং সদস্য 4 যিনি আছেন তিনিও শিক্ষিত, তার সর্বোচ্চ হচ্ছে এইচএস, তিনি এইচএস পাস করছেন। তারপর বলা হচ্ছে আপনার পরিবারের কোনো সদস্য সাংবিধানিক পদ, মন্ত্রী, সংসদ, বিধায়ক এরকম কেউ কিনা। যদি হ্যাঁ হয় হ্যাঁ করবেন, অন্যথায় নো করবেন। কোনো সদস্য কি সরকারি পেনশনভোগী কিনা, এটা আমি না করেছি। এবার হ্যাঁ, কোনো সদস্য দেখা গেল হয়তো আপনার পরিবারের হেড বা আপনার স্বামী, তিনি হয়তো সরকারি পেনশন পান, ঠিক আছে। এবার তিনি যদি পেনশন পান সেক্ষেত্রে হ্যাঁ করবেন, এবং যিনি সরকারি পেনশনভোগী তার সদস্য নাম্বার কত, আর তিনি কত নম্বর সদস্য সেটা কিন্তু এখানে লিখতে হবে। এবার সদস্য নাম্বার বলতে কত, বলতে এখানে যে সদস্য 1 সদস্য 2 লেখা হয়েছে সেই ডিটেলগুলো কিন্তু এখানে দিতে হবে। এই জায়গাটায় তিনি কত নম্বর সদস্য। আপনি যদি পেনশন পান, মানে কোনো মহিলা যদি পেনশন পায়, তিনি তো অন্নপূর্ণা যোজনায় টাকা পাবেন না। তাই যিনি পান ওই পরিবারের, তিনি কত নম্বর মেম্বার সেটা এখানে দিতে হবে, ঠিক আছে। আর বাড়ির কেউ যদি পেনশন পেয়ে থাকে, তার সঙ্গেও কেউ যদি অন্নপূর্ণা যোজনায় টাকা পেতে চাইছেন আর কি, তার টাকা কিন্তু আটকাবে না। যিনি অ্যাপ্লাই করছেন তিনি যদি পেনশন পান বা তিনি যদি চাকরি করেন, তাহলে কিন্তু তাকে অন্নপূর্ণা যোজনায় অ্যাপ্লাই করা যাবে না। এটাই হচ্ছে ব্যাপার। পরিবারের কোনো সদস্য জিএসটি অধীনে নিবন্ধিত আছেন কিনা, পরিবারের কেউ জিএসটি নাম্বার আছে কিনা।
যদি হ্যাঁ হয় হ্যাঁ করবেন, অন্যথায় নো করবেন। আর এখানেও আপনার স্বামী হয়তো বা স্বামীর হয়তো জিএসটি আছে, আপনি হ্যাঁ করলেন, সেক্ষেত্রে আপনার অন্নপূর্ণা যোজনার কোনো টাকা আটকাবে না। আর যদি থাকে আর কি, সেই জিএসটি নাম্বারটা এখানে মেনশন করতে হবে। পরিবারের মোট বার্ষিক আয় কত, ঠিক আছে, সেই বার্ষিক আয়টা এখানে টাকায় লিখতে হবে, কতটা বার্ষিক আয়। তারপর জিজ্ঞেস করা হচ্ছে সিএ এর বর্তমান অবস্থা। যদি আপনি সিএএ তে আবেদন করে থাকেন, এবং যদি করে থাকেন আর কি, দেখুন বলা হয়েছে যদি থাকে, যদি আপনি ভারতের বাসিন্দা হয়ে থাকেন তাহলে তো আপনি আবেদন করবেন না, সেক্ষেত্রে এই ঘরগুলোয় কিচ্ছু লিখতে হবে না, ডাইরেক্ট এখানে প্রযোজ্য নয় টিকমার্ক দিয়ে দেবেন। আমি এখানে কিছুই করিনি, আপনারা প্রযোজ্য নয় এই অপশনটাতে টিকমার্ক দিয়ে দিতে পারেন, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, বা ফাঁকা রাখলেও কোনো অসুবিধা নেই। তারপর জিজ্ঞেস করা হচ্ছে আপনার পরিবারে কোনো ক্রেডিট কার্ড বা কিষাণ ক্রেডিট কার্ড, মৎস্যজীবী ক্রেডিট কার্ড, শিল্পী ক্রেডিট কার্ড আছে কিনা। যদি থাকে আর কি, তার নাম্বার, আইডি নাম্বার, কবে ইস্যু করা হয়েছে, এগুলো দিতে হবে। যদি না থাকে এই ঘরগুলো হাত দেওয়ার দরকার নেই, ফাঁকা রেখে দেবেন, পুরো ফাঁকা রেখে দেবেন। তারপর বলা হয়েছে এসআইআর 2026-এ নাম যদি বাদ পড়ে থাকে এবং মামলাটি যদি ট্রাইব্যুনালে বিচারাধীন থাকে, এরকম কেউ আছে কিনা। এখানে এবার আসল জিনিসটা দেখুন, এখানে কিন্তু খুব ঠিকঠাক ফিল আপ করতে হবে। এখানে আমি টোটাল যে ফ্যামিলি হিসেব করেছি সেই অনুযায়ী কিন্তু এখানে টোটাল 5 জন মেম্বার আছে। 5 জন মেম্বারের মধ্যে পরিবারের প্রধান তার ক্ষেত্রে প্রযোজ্য নয়, মানে তিনি ভারতেরই বাসিন্দা এবং তার নাম বাদ হয়নি, তিনি ট্রাইব্যুনালে আবেদন করেননি, তার নাম বাদই হয়নি, তিনি আবেদন করবেন কেন, সেই জন্য প্রযোজ্য নয় টিকমার্ক দিয়েছি। তারপর সেকেন্ড চলে আসছে যিনি মেম্বার আছেন, তারও প্রযোজ্য নয়। কিন্তু পরিবারের যিনি থার্ড মেম্বার আছেন, ঠিক আছে, মানে হেড অফ দ্য ফ্যামিলি এবং সদস্য ওয়ানের যিনি পুত্র আছেন লক্ষণ, তার নামটা বাদ পড়ে গেছে, তিনি আবেদন করেছেন, তাই এখানে হ্যাঁ দাগ দেওয়া হয়েছে, এবং তিনি যে অ্যাপিল করেছেন সেই অ্যাপিল নাম্বারটা এই যে দাগ দেওয়া আছে এই দাগের ঘরে লিখে দেবেন, ঠিক আছে, মামলার বিবরণটা। যদি কাগজ হারিয়ে গিয়ে থাকে অসুবিধা নেই, সেক্ষেত্রে হ্যাঁ করে দেবেন। আর কারণ হ্যাঁটা তা কেন করবেন, যদি হ্যাঁ হয় তবে মামলার বিবরণ, এই কারণেই বলা হয়েছে, ঠিক আছে, মামলার বিবরণটা দিতে হবে বা অ্যাপিল নাম্বারটা দিয়ে দেবেন, কারণ এগুলো আশা করি কেউ হারাবেন না, ঠিক আছে, তাও যদি থাকে দিয়ে দেবেন। তারপর বলা হয়েছে সদস্য 3 এনার ক্ষেত্রেও প্রযোজ্য নয়, সদস্য 4 এনার ক্ষেত্রেও প্রযোজ্য নয়, ঠিক আছে। তারপর বলা হয়েছে বিদ্যালয়ে অধ্যয়নরত পরিবারের সকল শিশুর বিবরণ। যে পরিবারে শিশু নেই তাদের শিশুদের ডিটেল দেওয়ার দরকার নেই। যদি আপনার পরিবারে কোনো শিশু থাকে, এই শিশুর নাম, তিনি কোন শ্রেণীতে পড়েন, তার বিদ্যালয়ের নাম এখানে দিতে হবে, এবং কী টাইপের বিদ্যালয়ে পড়েন, এখানে অনেকগুলো বিদ্যালয়ের অপশন আছে, এই বিদ্যালয়ের ঘরে আপনাকে টিকমার্ক দিতে হবে। যদি শিশু না থাকে দেওয়ার দরকার নেই, একটা ফর্মে কিন্তু টোটাল 4 জন শিশুর ডিটেল দেওয়া যাবে। যদি আপনার বাড়িতে শিশু না থাকে ডিটেল দিতে হবে না। তারপর বলা হয়েছে শিশুদের টিকাকরণের বর্তমান অবস্থা। আপনার বাড়িতে যদি শিশু থাকে তাকে আপনি নিয়মিত টিকা দিচ্ছেন কিনা এটাও কিন্তু দেখা হচ্ছে। কারণ মাননীয় মন্ত্রী বলেছেন, কেউ যদি বলেন যে আপনি টিকা দেন না কিন্তু অন্নপূর্ণা যোজনায় ফর্ম ফিল আপ করেছেন, তাহলে কিন্তু তাকে টাকা নাও দেওয়া হতে পারে। কারণ তিনি সরকারের দেওয়া টিকা ফ্রিতে পাচ্ছেন সেটা নিচ্ছেন না, কিন্তু সরকারের দেওয়া টাকা নিচ্ছেন, এটা কি করে হয়, ঠিক আছে। তাই টিকা হয়েছে কিনা সেগুলো কিন্তু ঠিকঠাক আপনাকে মেনশন করতে হবে। এখানে লিখতে পারেন হ্যাঁ টিকা হয়ে গেছে, যার হয়েছে আর কি, এরকম ব্যাপারগুলো আপনাকে মেনশন করতে হবে। তারপর বলা হচ্ছে আপনি কোনো সরকারি প্রকল্পের সুবিধা ডিবিটির মাধ্যমে পাচ্ছেন কিনা। যদি পরিবারের প্রধান তিনি কোনো সরকারি সুবিধা পান, তাহলে হ্যাঁ করতে হবে। এখানে যেমন আমি হ্যাঁ দাগ দিয়েছি। এবার তিনি কি সুবিধা পান, এখানে দেখুন বলা হয়েছে প্রকল্পের নাম, প্রকল্পের নাম কি, ইনি পাচ্ছেন পিএম কিষাণ পাচ্ছেন, ঠিক আছে। আর একটা কি বলা হয়েছে, এটা নতুন অ্যাড হয়েছে, 13 পাতার যে ফর্ম হয়েছিল 12 পাতার ফর্মে থাকেনি। আপনি কি এই প্রকল্পটি থেকে নিজেকে প্রত্যাহার করতে চান। যদি আপনি মনে করেন পিএম কিষাণ বন্ধ করব, তাহলে এই ঘরে টিক মার্ক দেবেন, আর এটা কিন্তু ভুলেও করবেন না। যারা করতে চাইছেন তারা করবেন, আর যারা করতে চাইছেন না ভুলেও কিন্তু এই হ্যাঁয়ের ঘরে টিক মার্ক দেবেন না, তাহলে কিন্তু আপনার পিএম কিষাণ বন্ধ হয়ে যাবে, এটা কিন্তু খুব সাবধান। তাই যারা যারা ডিবিটির মাধ্যমে টাকা পাচ্ছেন তারা অবশ্যই এখানে মেনশন করে দেবেন। অন্য কোনো প্রকল্পও হতে পারে, আর যদি না পান কিছু করবেন না। এখানে অনেকে বলতে পারেন এখানে তো আমরা অন্নপূর্ণা যোজনার টাকা ডিবিটির মাধ্যমে পাবো, এখনো পাইনি, তাহলে কি এখানে লিখে দেবো অন্নপূর্ণা ভাণ্ডার, না এখনো যেহেতু পাননি এখানে জিজ্ঞাসা করা হচ্ছে, দেখুন আপনি কোনো সুবিধা পাচ্ছেন কিনা, মানে চালু প্রকল্প আছে কিনা। অন্নপূর্ণা ভাণ্ডার যেহেতু এখনো চালুই হয়নি, সেই জন্য এখানে কিন্তু লেখার দরকার নেই। এই পরিবারে দেখা যাচ্ছে হেড অফ দ্য ফ্যামিলি এবং সদস্য নাম্বার 2 এনারাই দুজন পিএম কিষাণ পাচ্ছেন, ঠিক আছে, এবং এনারা চালু রাখতে চাইছেন, সেই জন্য এই হ্যাঁয়ের ঘরে কিন্তু কোনো রকম মানে চেকমার্ক করেননি, ঠিক আছে। এইভাবে আপনারা লিখে দেবেন। যদি আরও কোনো প্রকল্প থেকে থাকে পরপর মেনশন করে দেবেন। এরপর আমরা চলে আসছি একদম শেষের দিকে। এখানে একদম চলে আসা হচ্ছে 2 নম্বর পয়েন্টে, বাদ দেওয়া হলে কারণ অফিসার কর্তৃক পূরণীয়। এটা অফিসার দ্বারা পূরণ করা হবে, এটা আপনারা হাত দেবেন না। তারপর ঘোষণা করা হচ্ছে আপনি যে তথ্যগুলো দিচ্ছেন এগুলো সব বিশ্বাস মতে সত্য। যদি কিছু ভুল তথ্য দিয়ে দেন তাহলে কিন্তু সামাজিক সুরক্ষা সংক্রান্ত সমস্ত সুবিধা বন্ধ হয়ে যাবে। এখানে কিন্তু আপনাকে লিখিয়ে নিচ্ছে। এবার এখানে সই হচ্ছে লক্ষণ পালের। লক্ষণ পালের কেন সই হচ্ছে, কারণ আমি আগেই মেনশন করেছি পরিবারের হেড অফ দ্য ফ্যামিলি যিনি আছেন তিনি কিন্তু স্বাক্ষর নন, তিনি নিরক্ষর, তিনি সই করতে পারেন না। সেই জন্য যিনি সই করতে পারেন তার সইটা এখানে হবে। এটাই হচ্ছে ফর্মের শেষ। তারপর বলা হচ্ছে শুধুমাত্র সরকারি ব্যবহারের জন্য। এই নিচের অংশটা আপনাকে হয়তো কেটে ফেরত দেওয়া হবে।
এই অংশটা সরকার ব্যবহার করবে। এটা মোটামুটি যাদেরকে ফর্ম জমা দিচ্ছেন তারাই হয়তো ফিল আপ করে আপনাকে কেটে ফেরত দেবে। এটা হচ্ছে প্রুফ যে আপনি ফর্ম জমা দিয়েছেন। এবার এখানে বলতে পারেন তাহলে এই ফর্মের সাথে কি জমা দেবো, কোথায় ফর্ম জমা দেবো? ফর্ম আশা করা যাচ্ছে পঞ্চায়েত বা বিডিও অফিসে জমা নেওয়া হবে। এবার ফর্মের সাথে ব্যাংকের বই, আধার কার্ড, রেশন কার্ড, ভোটার কার্ড এইগুলোই নিশ্চয়ই জমা নেওয়া হবে। আশা করি আপনারা এই উদাহরণের মাধ্যমে বুঝতে পারলেন কি করে আপনারা অন্নপূর্ণা যোজনার ফর্মটা ফিল আপ করবেন। এখানে পরিবার ভিত্তিক ফর্ম ফিল আপ হচ্ছে। শুধুমাত্র যিনি অন্নপূর্ণা ভাণ্ডার পাবেন বা অন্নপূর্ণা যোজনায় নাম নথিভুক্ত করতে চান তারই যে ডিটেল দিতে হবে তা কিন্তু নয়, পরিবারের সকলের ডিটেল দিতে হবে। এবং শুধুমাত্র প্রথম পাতাতেই এখানে কারা কারা অন্নপূর্ণা যোজনায় নাম নথিভুক্ত করতে চাইছেন তারা যদি থেকে থাকেন সেখানে শুধুমাত্র হ্যাঁ করতে হবে। ব্যাস এইটুকুই শুধুমাত্র অন্নপূর্ণা যোজনার অংশ। বাদবাকি কোনোটাই কিন্তু অন্নপূর্ণা যোজনার অংশ নয়। এক পরিবারে যদি একের অধিক মেম্বার থাকে তাহলে তাদের নাম লিখবেন এবং তাদের পাশে এরকম টিক মার্ক দেবেন, তাহলেই কিন্তু অ্যাপ্লাই হয়ে যাবে। যারা লক্ষ্মীর ভাণ্ডার পেতেন প্রত্যেকেই কিন্তু এই কাজটি করতে হবে। আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।